যে অস্থিরতা আমরা লক্ষ্য করছি প্রতিদিনই রাজপথে কোনো না কোনো মিছিল, কেউ না কেউ নামছে এই শিক্ষার্থী আনসার কিংবা ধর্মকে ব্যবহার করে। সেক্ষেত্রে আসলে বিপরীতে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছে তাদের সক্ষমতাকে আসলে সেই পর্যায়ে এখনো পৌঁছাতে পেরেছে কিনা? তাদের তো সক্ষমতা ছিল। তারা বিগত 16 বছর এই আইন শৃঙ্খলা বাহিনী নিজেদের দায়িত্বেই এই ইলেকশন করে ফেসিবাদী সরকারকে টিকিয়ে রেখেছিল এবং আধা ঘন্টার মধ্যে 20 মিনিটের মধ্যে বিভিন্ন বিরোধী দলের জনসভা ভণ্ডুল করে দিয়েছিল। তাদের যে সক্ষমতা নাই তা নয়, আমি মনে করি যে তাদের যে নির্লিপ্ততা, তাদের যে নীরবতা, তারা যে বলছে তাদের এখন মনোবল ভেঙে গিয়েছে, এটাও একটা ষড়যন্ত্রের অংশ। কারণ পুলিশ বাহিনীতে এখনও ফেসিবাদের দোসর এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অনুরক্ত ব্যক্তি এবং কর্মকর্তারা রয়ে গেছেন। তারা এই জন্যই ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং পাশের দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বা আমাদের পাশের দেশেই তো আমাদের পতিত স্বৈরাচারের প্রধান আছেন এবং উনি ওখান থেকেও এখনও আমাদের দেশের কারো সাথে ঊর্ধ্বতন লেভেলের আমাদের রাষ্ট্রের শীর্ষ ব্যক্তির সঙ্গে এখনও উনি কথা বলেন। তো এটা হচ্ছে আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। এত বড় একটি বিপ্লব হওয়ার পরে বিপ্লবী চেতনা ধারণ না করে এখনও ফেসিবাদের দোসরগুলোকে শপথে বহাল রাখাটাই হচ্ছে আমাদের সরকারের বড় ভুল এবং দুর্বলতা। সক্ষমতার জায়গায় আমরা পৌঁছেছি? আমরা সক্ষমতার জায়গায় পৌঁছেনি, কারণ হচ্ছে এই স্বৈরাচারের দোসরগুলোকে ইমিডিয়েটলি সরাতে হবে। যারা ডিপ্রাইভড হয়েছে গত 16 বছরে তাদেরকে ওই সব জায়গায় বসাতে হবে। অনতি বিলম্বে আমাদের ছাত্র জনতা এবং বেকার জনগোষ্ঠী থেকে বেকার ইউথদেরকে নিয়োগ দিতে হবে। নিয়োগ দিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে হবে এবং এতে করে সরকারের দৃঢ় মনোভাব যখন প্রতিফলিত হবে তখনই যেসব স্বৈরাচারের দোসর যারা তারপরেও ভিতরে যারা থাকবে তাদের মনোবল ভেঙে যাবে এবং বাইরে থেকে ইন্ধন দিয়ে কোনো কিছু করতে পারবে না। সংস্কারের গতি কতটা দেখেন এবং সংস্কার কতটা হওয়া উচিত এটা নিয়েও কিন্তু একটি বিতর্ক রয়েছে, আপনি কি বলবেন? সংস্কার আসলে একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতেই থাকবে। সংস্কার আজকে যেটা করছেন আপনি, এটা ঘাস কাটার মতো। লনের মধ্যে আমরা বিদেশে আমাদের লনে ঘাস কাটি, তো প্রতি 2 সপ্তাহ পর ঘাস কাটতে হয়। সংস্কারটাও সেরকম। আপনি আজকে যে জিনিসটা সংস্কার করছেন, আপনি আগামী 6 মাস পরে এটা আবার সংস্কার লাগবে, আবার কিছু একটা সংযোজন বিয়োজন করতে হবে। এটা চলতেই থাকবে। সংস্কার অবশ্যই প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক আমাদের কাজগুলো করতে হবে। আমাদের ভোটার লিস্ট হালনাগাদ করতে হবে, আমাদের ভুয়া ভোটারদেরকে বাদ দিতে হবে, আমাদের তরুণ প্রজন্ম যারা গত 16 বছর ভোট দিতে পারে নাই তাদেরকে ভোটের আওতায় আনতে হবে। 2 কোটি ভোটার আছে বিদেশে, ডায়াসপোরা যারা আছেন, যারা কাজ করতে গিয়েছেন, পড়তে গিয়েছেন, মাইগ্রেটেড হয়েছেন, তাদেরকে ভোটার করতে হবে, বাংলাদেশি বংশোদ্ভূত যারা, এবং তাদেরকে ভোট দেওয়ার বিদেশে বসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলে পরে আপনার এই বিদেশি, আমরা 2 কোটি মানুষ কিন্তু কম নয়, বাংলাদেশের টোটাল ভোটারের 15 থেকে 20%, এই 15-20% লোককে যদি আপনি ভোট দেওয়ার সুযোগ করে দেন তাহলে এটা হবে একটি যুগান্তকারী ঘটনা এবং এই নাগরিকগুলো দেশের প্রতি আরও মনোনিবেশ করবে, দেশের প্রতি আরও আন্তরিক হবে, দেশে বিনিয়োগ করবে, দেশে রেমিটেন্স পাঠাবে। দেশে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আমাদের অর্থনীতি শক্তিশালী হবে, আমাদের রিজার্ভ বাড়বে, আমাদের কর্মসংস্থান তৈরি হবে। শেষ কথা হচ্ছে, আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। আমি একজন প্রবাসী নেতা হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে, মানবাধিকারের সর্বোচ্চ অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার, ভোট দেওয়ার অধিকার। আমরা প্রবাসে যারা আছি আমাদেরকে আপনি ভোটার করে ভোট দেওয়ার সুযোগ করে দিবেন, এটি হচ্ছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার একটি প্রত্যাশা এবং এটা আমি মনে করি উনি করবেন। এবং কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বলেছেন, ডক্টর ইউনূস স্যার বলেছেন, প্রবাসীদেরকে ভোটার করার কাজ চলছে। তবে এটি যেন কথার কথা না হয়, এটা সত্যিকার অর্থে বাস্তবায়ন হয়। ভোটার করতে হবে এবং তাদেরকে ভোট দানের সুযোগ দিতে হবে।